সালামু আলাইকুম। ক্লাস 7 এর শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি আইস্কুলের পক্ষ থেকে স্বাগত। এবং অনেকে ক্লাস 7 এর এগ্রিকালচার অ্যাসাইনমেন্ট, এগ্রিকালচার কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট বারবার চাচ্ছিলা। তো খুব দ্রুতই তোমাদের জন্য এই কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টটা কিভাবে করে সমাধান করতে পারো সেটার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। দেখো, আমাদের এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টে যে নির্ধারিত কাজগুলো দিয়েছে সেগুলোর দিকে আমরা একটু তাকাই, এবং আমরা আজকে এইখান থেকে যে ধারণাটা পাবো সেটার উপর বেসিস করে চেষ্টা করব সব সময় যখনই অ্যাসাইনমেন্ট করবা তখনই ট্রাই করবা যে নিজের ক্রিয়েটিভিটি। ইউটিউবে ভিডিও দেখছো, খুবই ভালো কথা, কিন্তু এটার সাথে নিজের একটা সৃষ্টিশীলতার জায়গাটা অবশ্যই তৈরি করার চেষ্টা করো। এটা জাস্ট একটা ডেমো অ্যাসাইনমেন্ট, এবং এখান থেকে আশা করি তোমরা ভালোভাবে ধারণা নিয়ে ভালোভাবেই সমাধান করতে পারবে। তো আমাদের যে প্রথম যে কোশ্চেনটা সেটা হলো, বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন? একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে? কিভাবে সেচের পানি অপচয় হয়? ফল গাছের গোড়ায় এবং শাকসবজির ক্ষেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়? রুট স্টক হবে এটা, এবং সায়ন বলতে কি বুঝো? দুটি সবুজ সারের নাম লিখো। একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছে, সেখানে বলা হচ্ছে সিয়াম তার বাড়িতে মরিচ গাছ চাষ করে। মরিচ গাছগুলো বাড়ার সাথে সাথে গাছের পাতার রং বিবর্ণ হয়ে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে। এই অবস্থা দেখে সিয়ামের চাচা পরিমিত মাত্রায় সার প্রয়োগের পরামর্শ দেন। ক, সিয়ামের টবে কোন পুষ্টি উপকরণের অভাব ঘটেছে? ব্যাখ্যা করো। খ, সিয়ামের চাচার পরামর্শ মূল্যায়ন করো। তাহলে চলো আমরা উত্তরগুলো কিভাবে করে করতে পারি সেটাতে চলে যাই। প্রথম যে কোশ্চেনটা, বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন? বাংলাদেশ নদী, খাল, বিল, হাওর বাওরের দেশ, ফলে প্রাকৃতিকভাবে মিঠা পানির বৈচিত্র্য ধন্য, মিঠা পানির মাছের বৈচিত্র্য ধন্য এই দেশ, এখানে মাছ হবে। নৌকা আর জাল নিয়ে জেলেরা নদীর বুকে, খাল, বিল এবং পুকুর থেকে নানা রকমের মাছ ধরে। তাই বাংলাদেশের মানুষ প্রাচীনকাল থেকে খাদ্য হিসেবে ভাত ও মাছ অধিক পরিমাণে ভালোবাসে। এইসব কারণে এই অঞ্চলের জনগোষ্ঠীকে মাছে ভাতে বাঙালি বলা হয়। আর তারপর দ্বিতীয় যে কোশ্চেনটা দিয়েছিল সেটা হলো কি, সমাজ গঠনে কৃষির যে ভূমিকাটা সেটা। তো এই উত্তরটা আমরা এখান থেকেই করব, দুইটা পেজ আছে, তো এই তোমাদের বইয়ে আছে, এখান থেকে আমরা উত্তরটা কিভাবে করে করতে পারি সেটা দেখতে তাকাই। তো আমরা এই প্যারাটা থেকে শুরু করে এই প্যারা পর্যন্ত তো একটু লেখার চেষ্টা করব, তাহলে উত্তরটা মোটামুটি একটা পারফেকশন আসবে। তো আমরা দেখি, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে কৃষক মাঠের কাজ করে ফসল ফলান, মাঠ থেকে ফসল সংগ্রহ করে বাড়ি আনেন। কৃষানি বাড়িতে আনা ফসল যত্ন করে সংরক্ষণ করেন। গ্রামের মহিলারা বাড়ি বাড়ি হাঁস মুরগি পালন করেন। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরা গবাদি পশুর খামার, হাঁস মুরগির খামার করে কৃষি উৎপাদন করে থাকেন। মাটির জিনিসপত্র তৈরি করেন কুমার। লোহার জিনিসপত্র যেমন দা, কাঁচি, কুড়াল ইত্যাদি তৈরি করেন কামার। আদি যুগে পরিবারের সদস্যরা সক্ষমতা ও সুবিধা অনুযায়ী পরিবারের কাজগুলো করতেন। এভাবে মানুষের মাঝে শ্রম বিভাজনের সুবিধা তৈরি হয়েছিল। সমাজ গঠনে এই শ্রম বিভাজন ভূমিকা রেখেছিল। দিনে দিনে পরিবারের আকার ও সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো। মানুষ ফসলের পরিচর্যা করে ফলন বৃদ্ধি করতে শিখলো। ফসল বেশি দিন সংরক্ষণ করে রাখার বিভিন্ন উপায় সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করলো। ফলে কৃষির পরিধি ও পরিসর বৃদ্ধি পেতে লাগলো। কৃষি বিষয়ক এসব পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য মানুষ তাদের বসবাস ও বিভিন্ন অভ্যাসের পরিবর্তন করেছিল। মানুষ আর গুহায় না থেকে পরিবেশ থেকে মাটি, বাঁশ, কাঠ, পাতা ব্যবহার করে ঘরবাড়ি তৈরি করতে শুরু করলো। এভাবে বেশ কিছু পরিবারের বসতবাড়ি দিলে গ্রামের পত্তন হয়। কৃষির কারণে মানুষ বেশি বেশি পরিবেশ সচেতন হতে থাকলো। ঋতুচক্রের উপর ফসল উৎপাদন যে নির্ভরশীল এটা শিখলো। কোন ঋতুতে কোন ফসল উৎপাদন করা যায় তা বুঝলো। ফলে উৎপাদন দ্রুতই বাড়তে লাগলো। কৃষিকাজ এবং পরিবারের নানা আনুষঙ্গিক জিনিসের প্রয়োজন অনুভব করে তা উৎপাদনে কিছু লোক অন্যদের চাইতে দক্ষতার পরিচয় দেয়। শ্রম বিভাজন হলো। কুমার মাটির হাড়ি, পাতিল, কামার, ধাতব যন্ত্র তৈরি করতে লাগলো। এভাবে সবাইকে নিয়ে সমাজ গঠিত হলো। অর্থাৎ এই যে কৃষি কিভাবে করে সমাজ গঠনের ভূমিকা পালন করলো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে করে একটা সমাজ গঠিত হলো। এই ধরনের সমাজকে কি বলা হচ্ছে? নৃবিজ্ঞানীগণ আদি কৃষি সমাজ বলেছেন। সমাজের সবাই যার যার সাধ্যমতো উৎপাদনে অংশগ্রহণ করতেন এবং চাহিদা মতো ভোগ করতেন। উৎপাদন ক্ষেত্র এবং প্রাকৃতিক সম্পদের উপরও সমান অধিকার ছিল। সবাই মিলে গ্রামগুলো নিরাপত্তা বিধান করতেন। গ্রামীণ এই আদি সমাজে সমস্যাও ছিল প্রচুর। এই সমাজের মানুষেরা প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে ফসল বিনষ্ট হওয়া এমন নানা সমস্যা সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে সমাধান করতেন। এমনকি গুরুতর পারিবারিক সমস্যাগুলো সামাজিকভাবে সমাধান করতেন। জীবনকে ক্রমাগত সহজ ও সুন্দর করাই ছিল সবার সময়গত আকাঙ্ক্ষা। আদি সমাজে ঐক্যমতের ভিত্তিতে সমাজ প্রধান নির্বাচিত হতেন। তিনি ঐতিহ্য ও প্রথা অনুযায়ী সমাজের কাজের সমন্বয় সাধন করতেন। আমরা দেখেছি মানুষ তার বুদ্ধি ও শ্রম দিয়ে কৃষিকে একটি প্রধান উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তুলেছে।
কৃষিকে উন্নত থেকে উন্নততর করেছে, কাজের পরিধি ও পরিসর ক্রমাগত বাড়িয়ে তুলেছে। তাই কৃষি উৎপাদন ব্যবস্থা মানুষের মধ্যে নানা মানবিক ও সামাজিক পরিবর্তন আনয়নে চাহিদা তৈরি করে চলছে। এ কারণে বলা যায় যে মানুষের মধ্যে মানবিক গুণাবলী ও মূল্যবোধ প্রতিষ্ঠা করতেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার চেয়ে আমার পরিবার বড়, পরিবারের চেয়ে সমাজ বড়, এই মূল্যবোধও আদি সমাজের নিকট থেকে এসেছে। আর এই মূল্যবোধ না থাকলে কৃষি সমাজ অগ্রসর হতে পারতো না। তো এই যে আমরা এই উপরোক্ত এই আলোচনা থেকে দেখতে পেলাম যে কিভাবে করে কৃষি সমাজ গঠনে একটা চমৎকার একটা ভূমিকা পালন করেছে। এতটুকু পর্যন্ত লিখে আমরা সুন্দরভাবে একটা কনক্লুশন টানতে পারি। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই যে কিভাবে করে সেচের পানিটা অপচয় হয়, এইরকম একটা কোশ্চেন ছিল। বিভিন্ন ভাবে সেচের পানি অপচয় হয়, কিভাবে সেচের পানির অপচয় হয় তা নিচে উল্লেখ করা হলো। বাষ্পীভবন, পানির অনুস্রবণ এবং পানি চুয়ানো। বাষ্পীভবনটা কি? সূর্যের তাপে প্রতিনিয়ত খাল, বিল, নদী, নালা থেকে যেভাবে পানি বাষ্পীভূত হচ্ছে, তেমনি ফসলের জমির সেচের পানিও বাষ্পীভূত হচ্ছে। পানির এই বাষ্পীভবন রোধ করা কঠিন ব্যাপার, তবে সময় মতো এবং পরিমাণ মতো পানি সেচ দিতে হবে যাতে ফসল নিজ প্রয়োজনে পানি গ্রহণ করতে পারে। পানির অনুস্রবণ, সেচের পানি মাটির স্তর ভেদ করে সোজাসুজি নিচের দিকে চলে যাওয়াকে পানির অনুস্রবণ বলা হয়। অনুস্রবণের মাধ্যমে সেচের পানির অনেক অপচয় হয়। সেচের নালায় বা জমিতে শক্ত স্তর না থাকলে সহজেই পানির অনুস্রবণ ঘটে। অতএব নালা বা জমিতে শক্ত স্তর সৃষ্টি করে পানির অনুস্রবণ রোধ করা যায়। পানি চুয়ানো, পানি চুয়ানো পানির অনুস্রবণের অনুরূপ, শুধু পার্থক্য হলো অনুস্রবণের মাধ্যমে পানি নিচে চলে যায় আর চুয়ানোর মাধ্যমে পানি অন্য ক্ষেত্রে চলে যায়। অনেক ইঁদুর আইলের এপাশ ওপাশ গর্ত করে, ইঁদুরের গর্তের মাধ্যমেও পানি চুইয়ে অন্যত্র চলে যায়। অতএব শক্ত মাটি দ্বারা এমন ভাবে ক্ষেতের আইল ও নালা করতে হবে যেন পানি চুইয়ে না যায়। জমিতে ইঁদুর যাতে গর্ত না করতে পারে সেই ব্যবস্থা করতে পারলে পানি চুয়ানো কমানো যাবে। আমাদের আরেকটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটাতে ফল গাছে আমরা কোন পদ্ধতিতে সেচ দিই এবং শাকসবজিতে আমরা কোন ভাবে সেচ দিই। তো ফল গাছের ক্ষেত্রে আমরা এই বৃত্তাকার সেচ পদ্ধতির মাধ্যমে, এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি, তোমরা চাইলে এই ছবিটাও আঁকতে পারো সুন্দরভাবে, সহজ ছবি। তো এই বৃত্তাকার পদ্ধতিতে এই ফল গাছে কি করা হয়, সেচ দেওয়া হয়। আর ফোয়ারা সেচ শাকসবজির ক্ষেত্রে এই মানে ফোয়ারা পদ্ধতিতে সেচ দেওয়া হয়। তাহলে আমরা সুন্দরভাবে উত্তর পাচ্ছি ফল গাছে কিভাবে করে সেচ দেওয়া হলো এবং শাকসবজির ক্ষেত্রে কিভাবে করে সেচ দেওয়া হলো। এবারে একটা কোশ্চেন ছিল, সেটা হলো রুট স্টক কি এবং সায়ন কি। দেখো, অনুন্নত যে গাছের সঙ্গে জোড়া লাগানো হবে সেই গাছটাকেই বলা হয় রুট স্টক। অর্থাৎ দেখা যায় যে অনুন্নত যে গাছটার সঙ্গে যে জোড়াটা লাগানো হয় সেটাকে বলা হচ্ছে রুট স্টক। জোর কলমে দুইটা অংশ থাকে, একটা রুট স্টক, একটা হলো সায়ন। এবং যে অঙ্গে উন্নত জাতের গাছের স্টকের সঙ্গে লাগানো হবে তাকে বলা হয় সায়ন। অর্থাৎ যেই পার্টটাতে উন্নত গাছের স্টকের সাথে লাগানো হবে সেটাকে কি বলা হচ্ছে, সায়ন বলা হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা যদি এই গাছটা, এই জায়গাটা আমরা, এটা হলো কি সায়ন। তোমরা এই ছবিটাও আঁকতে পারো খুব সুন্দরভাবে এবং এখানে কোনটা রুট স্টক এবং কোনটা সায়ন, কোনটা উন্নত এবং কোনটা অনুন্নত সেই জায়গাটা সুন্দরভাবে চিহ্নিত করে দিতে পারো। তারপরে কোশ্চেন ছিল দুইটি সবুজ সারের নাম, একটি ধইঞ্চা, একটি গমটর, বরবটি, শন, কলাই আছে, তোমরা যে কোনো দুইটা দিতে পারো। তারপর একটি কোশ্চেন, সেটা হলো সিয়াম তার বাড়িতে মরিচ গাছ চাষ করে। মরিচ গাছগুলো বাড়ার সাথে সাথে গাছের পাতার রং বিবর্ণ হয়ে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে। এই অবস্থায় সিয়ামের চাচা পরিমিত মাত্রায় সার প্রয়োগের পরামর্শ দেন। সিয়ামের টবে কোন পুষ্টি উপকরণের অভাব ঘটেছে? সিয়ামের চাচার পরামর্শটা মূল্যায়ন করো। তাহলে দেখি আমরা, সিয়ামের টবে যে পুষ্টি উপকরণটির অভাব ঘটেছে তার নাম হলো লৌহ। মূলত লৌহের অভাবে কি হয়, গাছের কচি পাতার সবুজ রং বিবর্ণ হয়। প্রথমে পাতার দুই শিরার মাঝখানে বিবর্ণ হয়, সমগ্র পাতায় তা ছড়িয়ে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র পাতায় ছড়িয়ে যাচ্ছে এবং গাছের পাতার রং বিবর্ণ হচ্ছে। লৌহের সাথে উদ্দীপকের আমরা কি একটা মিল পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি লৌহের অভাবের কারণে উদ্ভিদে যে সমস্যাটি হয় তা উদ্দীপকের সিয়ামের মরিচ গাছের সৃষ্ট সমস্যাটির সাথে মিলে যায়। এ কারণে আমরা বলতে পারি সিয়ামের টবে লৌহের অভাব ঘটেছে এবং এ কারণে মরিচ গাছের পাতা বিবর্ণ হয়ে সমস্ত গাছে ছড়িয়ে পড়ছে। আমরা সিয়ামের চাচার একটি পরামর্শ ছিল, সেই পরামর্শটা মূল্যায়ন করতে বলা হয়েছে। তো উদ্দীপকে সিয়ামের চাচা সিয়ামকে পরিমিত মাত্রায় সার প্রয়োগের পরামর্শ দেন। খেয়াল করো কি পরামর্শ দিয়েছে, পরিমিত মাত্রায় সার প্রয়োগ। উদ্ভিদের সঠিক বৃদ্ধি এবং উৎপাদন এবং রোগবালাই কম হবার জন্য অবশ্যই পরিমিত মাত্রায় সার প্রয়োগ করা উচিত। পরিমিত মাত্রা বলতে যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োগ করাকেই বোঝানো হচ্ছে। এবারে আমরা দেখি জমিতে পরিমিত মাত্রা থেকে কম অথবা বেশি সার প্রয়োগ করলে কি হতে পারে। ফসলের বিভিন্ন রোগবালাই হয়, যেরকম আমরা দেখতে পাচ্ছি মরিচ গাছে তোমার বিবর্ণ হয়ে যাচ্ছে পাতাগুলো। অতিরিক্ত সার প্রয়োগে অধিক অর্থের ব্যয় হবে,
কাঙ্ক্ষিত ফসল উৎপাদন সম্ভব হয় না। এবার দেখা যাক জমিতে পরিমিত মাত্রায় যদি আমরা সার প্রয়োগ করি তাহলে কি হবে। ফসলের রোগবালাই কম হবে, কম অর্থ খরচ হবে এবং কাঙ্ক্ষিত ফসল উৎপাদন সম্ভব হবে। তো উপরোক্ত আলোচনার প্রেক্ষাপট থেকে আমরা বলতে পারি সিয়ামের চাচা যে মূল্যায়নটা করেছে সেই মূল্যায়নটা কি যথার্থ একটা মূল্যায়ন। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস 7 এর কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আইস্কুলের ফেসবুক গ্রুপে এখনই জয়েন হয়ে যাও এবং অন্যান্য ভিডিওগুলো দেখতে আইস্কুলের সাথেই থাকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।